Okay. So, this is basically a theory part. Here you can see how to start learning English. কিভাবে ইংরেজি শেখা শুরু করতে হয়। দেখেন এখানে কি বলছে, ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পড়াশোনা থেকে শুরু করে বিদেশে যাওয়া, ভালো চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই ভাষা আপনাকে শিখতে হবে। এবং বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারদর্শী না হন, তাহলে আপনার ক্যারিয়ারের প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হতে হবে। তো আপনারা জানেন, আপনারা ভর্তি হয়েছেন কেন ইংরেজি শিখতেছেন, আপনারা প্রত্যেকেই জানেন। যারা আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন, আমি ওই ফার্স্ট ফ্রি ক্লাসে বলছিলাম যে হাউ ক্যান উই স্টার্ট স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এখন এখানে আমি 7টা পয়েন্ট মেনশন করছিলাম, সেইটাই এখানে বলা আছে। যে কি কি জানতে হবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, সেন্টেন্স কম্পোনেন্ট জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে। একদম ফার্স্ট ফ্রি লাইভ ক্লাসটা আপনারা কারা কারা করছিলেন দেখি, রেইজ হ্যান্ড প্রেস করেন। তো এখানে দেখেন রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে। একদম ফার্স্ট ফ্রি লাইভ ক্লাস যেটা আমি নিয়েছিলাম, কতজন করেছিলেন? আমার ফ্রি ক্লাসের ভিতরে ফ্রি ক্লাস। আচ্ছা, আর করেননি কারা? একদম ফার্স্ট ফ্রি লাইভ ক্লাস করেননি কতজন? হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, আর হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, বেশিরভাগই তো করেননি। আরে কথা। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকেই দেখাই, যেহেতু আপনারা আজকে পেইড কোর্স করছেন, আমরা এখানে শুরু থেকেই করব, তাহলে সব থেকে বেটার হবে। তো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আমি আপনাদেরকে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। আমি, যারা ফ্রি ক্লাসগুলো করেছেন, অনেকগুলো ক্লাসে একটা কথা আমি বলছি যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। প্রায় 90% সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, আর 10% সেন্টেন্স তৈরি হয় আরেকটা স্ট্রাকচার দিয়ে। সেটা পরে দেখাবো, মানে ইট বা দেয়ার এর ব্যবহার সেটা। আর মেইনলি যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে আপনাকে এই স্ট্রাকচারটা লিখতে হবে। ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ইউ নিড আ সাবজেক্ট, and in the place of subject you have to use noun or pronoun. Noun or pronoun. After the subject you have to put verb, then extension. We can say that the structure of English sentence is subject plus verb plus object, but not object. Don't mention it. You have to mention extension, because in the place of extension you can use, or you can put object or complement or adverbial. Object, complement, or adverbials. But you have to know what is the actual definition of object, what is actually object, what is complement, what is adverbial. Okay, if you have clear concept about this component of sentences, it will be easy for you to make long English sentences or to add more information in a particular sentences. So first of all, here you can see, just wait a minute. ওকে, সো যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। তো এই স্ট্রাকচারটা মূলত কি, আমি যদি এটা আগে একটু অ্যানালাইসিস করি আপনাদের সামনে, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করুন। দেখেন আমি কি বলছি। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ সিম্পলি বোঝার চেষ্টা করে, একটা বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম, এগুলোই তো, তাই না?
আমি, আমরা, তুমি, তোমরা, তারা। হ্যাঁ, এর বাইরে কিছু না, এইগুলোই সাবজেক্ট। এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে আমাকে ভার্বের ব্যবহার করতে হয়। ভার্ব, ভার্বটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, বলা এরকম বোঝায়। ফর এক্সাম্পল, আই ইট, আমি খাই। আফটার দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট ভার্ব। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। মিনিট। এরপর দেখেন উই, একটা সাবজেক্ট, দেন আপনি ভার্ব বসাবেন। তো আপনি যদি বলেন উই প্লে, প্লে মানে কি? খেলা, তাহলে আমরা খেলি। ইউ, ইউ ডু, ডু মানে কি? করা, ডু মানে করা। দে, এখন আমি যদি বলি দে গো, তারা যায়। গো মানে কি? যাওয়া। তাহলে এই ওয়ার্ড গুলো হচ্ছে মূলত ভার্ব। এই ওয়ার্ড গুলোকে আমরা কি বলছি? ভার্ব। ঠিক আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি, হি মানে কি? সে। তাহলে এর সাথে একটা ভার্ব নেন আপনি। তাহলে আমি যদি বলি, ওকে, হি প্লেস। আচ্ছা, উই দিয়েছি, তাহলে আমি এখানে বললাম হি ড্রাইভস, সে চালায়। সি, তাহলে এটাকে আমি বলতে পারি সি ড্র। ড্র মানে কি? আঁকা। রহিম, রহিম স্পিক, স্পিক মানে কি? বলা। রহিম বলে। সো এইভাবে আমরা কিন্তু সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারি। এখন একটা বিষয় আপনাকে ব্রেনে রাখতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই সাবজেক্ট আর ভার্বের পর আমার এক্সটেনশনে অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে না অ্যাডভার্বিয়াল হবে। এখন দেখেন, এখন দেখেন আরেকটা বিষয় একবার একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষায়, ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা। আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত। বাংলায় কিন্তু সাবজেক্টের পর এক্সটেনশন, তারপরে ভার্ব বসে, অর্থাৎ বাংলায় ভার্ব অলওয়েজ লাস্টে থাকে। বাট ইংলিশে কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট। ইংলিশে সাবজেক্টের পর ভার্ব, তারপরে কি অবজেক্ট বসে। আমি যদি বলি আমি ভাত খাই, বাংলায় আগে বলছি আমি, তারপর ভাত বলছি। ভাত শব্দটা কি? অবজেক্ট। খাওয়া শব্দটা ভার্ব, ওই খাওয়াটাকে বাংলায় লাস্টে বলছি। বাট ওই কথাটা কি ইংলিশে যখন আমি ট্রান্সলেট করছি, আমি কি বলছি? আই রাইস, আমি ভাত খাই। এটা যখন আমি ইংলিশে ট্রান্সলেট করছি, তখন আমি কি বলছি? আই ইট রাইস। আবার বোঝার চেষ্টা করেন, উই প্লে, আমরা খেলি। উই প্লে, কি খেলি? মানুষ খেলে কি? দেখেন আরেকটা কথা বলি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আবারও বলছি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে পরের যে অংশটা, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। কেমন সেটা? আপনি ফুটবল খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যেটা খেলেন আপনি বলেন। So আমি যদি বলি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। So এটা আমার মূলত কি? এটা হচ্ছে আমার অবজেক্ট। এই যে অবজেক্ট বলছি, অবজেক্ট কেন বলছি জানেন? অবজেক্ট কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করেন। একটা সেন্টেন্স বা একটা বাক্যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? বলেন তো, কি বললাম? অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হুম। একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হুম। হোয়াট দ্বারা কোশ্চেন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আর হুম দ্বারা কোশ্চেন করলে কাকে? ভার্বকে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। ইউ ডু, তুমি করো, কি করো? আমি যদি বলি ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। ইউ ডু দা ওয়ার্ক অর্থটা কি? তুমি কাজ করো। দে গো, তারা যায়। দে গো টু দা ইউনিভার্সিটি, তারা বিশ্ববিদ্যালয়ে যায়। ইউনিভার্সিটি। সো এইবার একটু বোঝার চেষ্টা করেন, এই গো, এই শব্দটাকে আমি যদি কোশ্চেন করি যে দে গো, তারা যায়, কি যায়, কাকে যায়,
কোনো উত্তর আসে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কখনো মিলানো যায়, কি যায় কাকে যায়, হয় না কিন্তু। আমি বলছি যে তারা কোথায় যায়, ওয়ার, তখন বলছি যে টু দ্য ইউনিভার্সিটি। এই যে টু দ্য ইউনিভার্সিটি, এটা আমার কোনো দেওয়া লাগবে না, দে গো টু ইউনিভার্সিটি। এখানে এই যে টু ইউনিভার্সিটি, এখানে এইটা কোনো অবজেক্ট না, এইটা মূলত একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কেন? এই দেখেন, এই যে জায়গাটাতে আমি লিখছি না অ্যাডভার্বিয়াল, এর মানে হচ্ছে কোনো বাক্যের ভার্বকে, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, কোনো বাক্যের ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। অর্থাৎ সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে ভার্ব বসে। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, হোয়াট অ্যান্ড হুম বাদে হাউ, ওয়ার, ওয়েন, হোয়াই, হাউ অফেন, অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন দে গো টু ইউনিভার্সিটি, তারা যায়, ওয়ার কোথায়, ইউনিভার্সিটি, সেটা অ্যাডভার্ব, এটা কিন্তু কোনো অবজেক্ট না। এই গোটাকে বলা হয় একটা ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে, যে বাক্যে অবজেক্ট থাকে, সেই বাক্যের ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যার অবজেক্ট থাকে না তার ইনট্রানজিটিভ ভার্ব বলে। এটা কেন বলছি? এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রয়োজন হয়, প্যাসিভ ভয়েসের নিয়মে থাকে যে ইনট্রানজিটিভ ভার্ব বলে তার প্যাসিভ করা যায় না। এই যে দে গো টু ইউনিভার্সিটি, এই বাক্যটা কেউ যদি আপনাকে দিয়ে বলে যে এই বাক্যটাকে প্যাসিভে ট্রান্সফর্ম করে দাও তো, এটার প্যাসিভ ভয়েস করো তো, এটা কখনো পসিবল না, এটা কখনো সম্ভব না, এটা প্যাসিভ করা যায় না। অবজেক্ট না থাকলে তার কোনো প্যাসিভ হয় না। হি ড্রাইভস, সে চালায়। কি চালায়? মানুষ চালায় কি? দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা আমার অবজেক্ট। শি ড্রস, সে আঁকে, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, এটা আমার কি? একটা অবজেক্ট। রহিম স্পিক্স, রহিম বলে, রহিম ইংরেজি বলে, রহিম স্পিক্স ইংলিশ, সেটা আমার অবজেক্ট। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি হয়। আবারও বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। কোথায় থাকে বলছি? সাবজেক্টের পরে থাকে। ইংলিশে সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। অবজেক্ট কি? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল বলে। আর এই কমপ্লিমেন্ট মানেটা হচ্ছে, এর মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সে বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে, অ্যাম, ইজ, আর, অজ, অয়ার। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টে যে ব্যক্তি বা বস্তু থাকে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হয়। আমি যদি বলি যে রহিম ইজ আ ফার্মার, রহিম একজন কৃষক, এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যে যে লোকটা রহিম, সেই লোকটাই কিন্তু ফার্মার। অর্থাৎ যে ফার্মার সেই রহিম। আমি যদি বলি আই অ্যাম হ্যাপি, যে আই সেই হ্যাপি, যে লোকটা হ্যাপি সেই লোকটাই আই। আমি যদি বলি হি ইজ, বা দে আর প্লেয়ার্স, তারা প্লেয়ার, তারা খেলোয়াড়, যারা দে তারাই প্লেয়ার। অর্থাৎ এই যে ইজ, অ্যাম, আর, এরা কি করছে? একটা ব্রিজ ক্রিয়েট করছে, একটা লিঙ্ক ক্রিয়েট করছে, কিসের ভিতর? এই সাবজেক্ট এবং এক্সটেনশনের ভিতরে। এই জন্য এই এই ভার্বগুলোকে একাধারে, মানে এটাকে তো আমরা, আপনারা তো বলেন অক্সিলারি ভার্ব, বাট অক্সিলারি না। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর দেখলে আমরা অক্সিলারি ভার্ব বলি না, এটা কিন্তু অক্সিলারি না। অক্সিলারি মানে কি জানেন? অক্সিলারি মানে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে যে ভার্বটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেই মেইন ভার্বটাকে কথা বলতে সাহায্য করে। যেমন এই অ্যাম, ইজ, আর এর পরে যদি আরেকটা মেইন ভার্ব থাকতো, তাহলে এটাকে অক্সিলারি ভার্ব বলা যেত। কিন্তু না, এখানে এই অ্যাম, ইজ, আরই মেইন ভার্ব। এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় বি ভার্ব। এগুলো হচ্ছে বি ভার্বের সেন্টেন্স। বি ভার্ব এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। বিই, বি, এটা একটা ভার্বের নাম। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। এইভাবে এই ভার্বগুলো হয়ে থাকে। তো এই ভার্বগুলো যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, মানে যে লোকটা সাবজেক্ট সেই লোকটাই অবজেক্টে থাকে। এই জন্য এই
ভার্ব দিয়ে তৈরি করা বাক্যগুলোকে মূলত বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত বাক্য, বা এই যে ফার্মার, হ্যাপি, প্লেয়ার্স, এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। এছাড়াও কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, এগুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি থিঙ্ক, অ্যাপেয়ার, সিম, বিকেম, বিকাম, যেমন মনে করেন আমি যদি বলি দে বা হি বিকেম আ ইউটিউবার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একজন ইউটিউবার হয়েছিল। তাহলে দেখেন, যে লোকটা হি, সেই লোকটাই কিন্তু ইউটিউবার, অর্থাৎ যে ইউটিউবার সেই হি, অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা একই বস্তু, এইটা থাকলেই তাকে মূলত কমপ্লিমেন্ট বলে। আমি বলছি যে বি ভার্ব গুলো যেখানে মেইন ভার্ব হিসেবে থাকে সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র বি ভার্ব না, বি ভার্বকে রিপ্লেস করতে পারে এমন কোন ভার্ব যদি থাকে সেগুলো কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। বলেন তো কি বললাম? বি ভার্বকে রিপ্লেস করতে পারে মানে এই বিকেম এর পরিবর্তে আপনি যদি বলেন হি ওয়াজ আ ইউটিউবার, মনে করেন বিকেম নেই, তাহলে কি অর্থের খুব বেশি চেঞ্জ হয়? সে একজন ইউটিউবার ছিল। হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল, মানে একই তো কথা। মানে আমি যদি এই ভার্বটাকে চেঞ্জ করি আমার তো বাক্য ভুল হয়ে যাচ্ছে না? বাক্য কি ভুল হচ্ছে? না। তো এইটাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি হি রিমেইনস বিজি, বা হি রিমেইনস ইন ঢাকা, এই যে বাক্যটা বললাম না, এই রিমেইনের মানে কি জানেন? থাকা। এই রিমেইনের মানে কি? থাকা। এর বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় থাকে, সে ঢাকায় থাকে। এই যে বাক্যটাও আমি লিখলাম, আমার কথাটা বোঝেন? বা এই বাক্যটাকে ওইভাবে কমপ্লিমেন্টের মধ্যে নেওয়া যায় না যদিও, কারণ এটা আবার কোথায় দিয়ে যদি আমি প্রশ্ন করি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্ব বা প্লেস হয়, তো এটা দিয়ে হবে না। আমি আপনাকে আরেকটা বাক্য বলি কমপ্লিমেন্টের। যেমন আমরা এখানে যদি আরেকটা বিভার্ব দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি, আহ ওকে, আমি যদি বলি যে হি গট প্লিজড, সে আনন্দিত হয়েছিল, অর্থাৎ যে লোকটা হি, সেই লোকটাই কিন্তু আনন্দিত হয়েছিল। প্লিজড, এই গটের পরিবর্তে আপনি যদি ওয়াজের ব্যবহার করেন তাহলে এটা বি ভার্বের সেন্টেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ সব কথার মেইন কথা হচ্ছে বি ভার্ব গুলো অ্যাম ইজ আর ওয়াজ আর যদি মেইন ভার্ব হিসেবে বসে। আরেকটা বড় কথা হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন, মানে সাবজেক্টে যে থাকবে আমার অবজেক্ট এবং এক্সটেনশনে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে তাকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। তাহলে অবজেক্ট কি? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল বলে। আর সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু যদি হয় তখন সেক্ষেত্রে কমপ্লিমেন্ট হয়। এটা মূলত যদি কোনো বাক্যে বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে তখনই হয়ে থাকে। এখন অবজেক্ট থাকলে যে কমপ্লিমেন্ট থাকবে না বা অ্যাডভার্বিয়াল থাকবে না বিষয়টা কিন্তু আবার তেমনও না। যেমন এই যে বাক্যটা আই ইট রাইস, আমি ভাত খাই, আমরা সারা জীবন যখন সেন্টেন্স প্র্যাকটিস করি, ইংলিশে সেন্টেন্স চর্চা করি, এইভাবেই সেন্টেন্স চর্চা করতে অভ্যস্ত যে আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দা ওয়ার্ক, দে গো টু ইউনিভার্সিটি, হি ড্রাইভস আ কার, শি ড্রস আ পিকচার। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, এরকম আমরা বলি বা এরকম আমরা ভাবি। বা আমি যদি এগুলোকে প্র্যাকটিস করি স্পোকেনের ভাষায়, আমরা এরকম ভাবে প্র্যাকটিস করি, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, এইভাবে আমরা প্র্যাকটিস করি। কিন্তু আমরা একটা সেন্টেন্স বা বাক্যকে কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো? আমরা কি একটা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না? আমরা এতটুকু প্র্যাকটিস করি বলেই আমরা ভালোভাবে স্পিকিং করতে পারি না, আমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে পারি না। তো এই যে ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পোকেন ইংলিশ ডেভেলপ করার ওয়েটা কি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যকে কিভাবে লং করা যায়, সেটা
এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে করা যায়। যেমন এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি না, এই দেখেন আই ইট রাইস, এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এখানে ভার্ব কোনটা? ইট। এই ভার্বকে আপনি যদি আবার এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যায় এবং বাক্য এইভাবেই বড় হয়। যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করার ওয়েটা হচ্ছে এটা। কোনটা? আমি ভাত খাই। এবার এটাকে হাউ দিয়ে প্রশ্ন করেন যে হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, অর্থাৎ ভাত খাওয়ার টাইমে, ভাত খাওয়ার সময় আপনার ধরনটা কেমন, আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা, আপনার বিহেভিয়ারটা কেমন, সেটা হচ্ছে ভেরি স্লোলি। সেইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। আবার আপনি কোশ্চেন করেন ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি যে ভাত খান আপনি কোথায় খান। So I can say that I eat rice very slowly at my room. আমি আমার রুমে বসে ভাত খাই। আমি আমার রুমে বসে ভাত খাই। সো এটা আমার কি? এটাকে বলা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস একটা জায়গাকে ইন্ডিকেট করছে। আপনি যে ধীরে সুস্থে আপনার রুমে বসে ভাত খান, ভালো কথা। আপনি আহ কখন ভাত খান? When do you eat rice? So I can also say that I eat rice very slowly at my room 3 times a day. টাইমস মানে বার, অর্থাৎ দিনে 3 বার ভাত খাই। 3 বার ভাত খাই। আপনি যে দিনে 3 বার আপনার রুমে বসে ধীরে সুস্থে খান, কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস? ভাত খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? আই ক্যান সে দ্যাট টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। অর ইউ ক্যান সে দ্যাট ইনস্টেড অফ টু ইউ ক্যান সে ফর, বাট ফর বসাতে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। টু বাদে অন্য প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে মোস্ট অফ দ্য টাইম আইএনজি হয়। সো টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট পেতে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। আর ফর গেটিং, দেন এনার্জি ইন মাই বডি। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? টোটাল বাক্যটা আমি লিখলাম যে আই রাইজ ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 times a day টু গেট এনার্জি ইন মাই বডি। আমার বাক্যটা কতটুকু ছিল? আই রাইজ। সারা জীবন আমরা এতটুকু প্র্যাকটিস করে আসি, বাট এই একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করা যায়, অনেক লং করা যায়। একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় যদি আপনি অ্যাডভার্বিয়াল এর ব্যবহার করেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি বা টেকনিক। যারা রাইটিং এক্সপার্ট হতে চান, ইভেন স্পিকিং এর জন্য, যদি এই মেথড, এই ওয়েটা আপনি ফলো করে সামনের দিকে এগোতে পারেন, আহ, আপনার এই ইনফরমেশন অ্যাড করা বা লং সেন্টেন্স করা আহ, কোনো ধরনের প্রবলেম হবে বলে আমার মনে হয় না। এটা সব থেকে ইফেক্টিভ। সো ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day, অ্যাডভার্ব অফ টাইম, টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, অ্যাডভার্ব অফ রিজন, এটাকে বলে রিজন। রিজন মানে কারণ, হোয়াই হ্যাপেন, কেন ঘটে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলি। আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, হ্যাঁ আমরা খুবই পলাইটলি ফুটবল খেলি, অর্থাৎ খেলার মাঠে ফাউল করি না, মারামারি করি না, ভদ্রতার সাথে খেলি। আপনি যে পলাইটলি ফুটবল খেলেন, ওয়ার ডু ইউ প্লে ফুটবল, আই ক্যান সে দ্যাট অন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি। আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, কখন খেলেন? আমি বিকাল বেলা খেলি, ইন দা আফটারনুন। আমি বিকাল বেলা ফুটবল খেলি। আপনি যে মাঠে বিকাল বেলা ফুটবল খেলেন, কেন খেলেন? আমি শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, টু ডু। আর আই ক্যান অলসো সে দ্যাট ফর ডুইং, ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করার জন্য। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল? এই ফুটবল পর্যন্ত। আমার এই ফুটবলে কিন্তু এটা শেষ হয়ে গেছিল, বাট সেইখান থেকে একটা সেন্টেন্স বা একটা বাক্যকে আমি এই এক্সারসাইজ পর্যন্ত আনলাম। কিভাবে আনলাম? ভার্বকে কোশ্চেন করে। ভার্ব কোনটা? প্লে। এই প্লে শব্দটাকে কোশ্চেন করে কি দিয়ে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কোনগুলো? এই হাউ, হোয়ার, হোয়েন, হয়, এগুলো দিয়ে কোশ্চেন করলে কি হয়? অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তাহলে সেন্টেন্স কিন্তু ফুটবল পর্যন্ত ছিল। এরকম একটা ছোট সেন্টেন্সকে কত বড় করা যায় জাস্ট এইভাবেই কোশ্চেন করে করে। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, সেটা আমি দেখাবো। সো ভেরি পলাইটলি, অ্যাডভার্ব অফ ম্যানার, ইন অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম। ইন দ্য আফটারনুনটা কি? অ্যাডভার্ব অফ টাইম।
then to do or for doing physical exercise, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, হয় হ্যাপেন, কেন ঘটে। সো অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, কেয়ারফুলি, সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ manner. Where does he drive a car? He drive a car very carefully on the busy road. Busy road. On the busy road. So that is called adverb of place. He drives a car very slowly on the busy road. When does he drive a car? In the evening, he drives a car. So why does he drive a car? To earn, or you can say that for earning money. So in this way, if you ask question to the verb with how, where, when, and why after putting the object, you can be able to make long English sentences from short sentence. So that is the most effective strategy or technique for developing your writing skill. Okay, একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। কেমন ধরনের বাক্য? মনে করেন হি গেভ, সে দিয়েছিল। মি, হুম, হুম কাকে? আমাকে। এটাকে বলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। হোয়াট? আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই বাক্যে এই পর্যন্ত তো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্ট আছে, মি আর এ রোজ। মিটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক, আর রোজ ডাইরেক্ট বা বস্তুবাচক। বাট এটাকে বড় করবেন কিভাবে? এই গেভকে প্রশ্ন করেন যে হাউ ডাজ হি, হাউ ডিড হি গিভ মি আ রোজ, সে কিভাবে আমাকে গোলাপটা দিয়েছিল। আমি বলতে পারি যে উইথ প্লেজার, উইথ, সে আনন্দের সাথে আমাকে গোলাপটা দিয়েছিল। এবার সে যে আমাকে আনন্দের সাথে গোলাপটা দিয়েছিল, কোথায় দিয়েছিল? অ্যাট পার্ক, বা আই ক্যান সে দ্যাট ইন দ্য পার্ক। পার্কে আমাকে একটা গোলাপ সে দিয়েছিল। সে যে পার্কে আমাকে একটা গোলাপ দিয়েছিল, সে আহ কখন দিয়েছিল? গতকাল। জাস্ট আই ক্যান সে ইয়েস্টারডে। সে যে গতকাল পার্কে আমাকে একটা গোলাপ দিয়েছিল, কেন দিয়েছিল? টু প্রপোজ, টু propose me, or you can say that for proposing me. So দেখছেন এইভাবে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। For making any kinds of long English sentences, first of all you need a subject, after that verb, then object. For getting object you have to ask the question to the verb with what and whom. Then for making complete sentence, or for adding extra information in your particular sentence, or to add more something to modify your sentences, just try to ask the question to the verb with how, where, when, why, as well as how often. Then you will get different kinds of adverbial phrase, or you can also say it's called a prepositional phrase. Because you have to know the proper use of preposition when you are going to put sentences, sorry, phrases in your particular sentence. So if you have clear concept about that, if you practice it, if you take some new subject, new verbs, and try to ask the question to this verb with what and whom, then why, how, where, when, I hope it will be a great preparation, or practice for you to develop this writing, or as well as I can say that speaking task. So you have to do it. Have you understood what I have said? আপনাদের নতুন কিছু সাবজেক্ট নিয়ে, নতুন কিছু ভার্ব নিয়ে এরকম কয়েকটা লং সেন্টেন্স করার চেষ্টা করতে হবে। করতে পারবেন? আমি দিয়ে দিলে করা যাবে? সম্ভব? হ্যাঁ, নতুন একটা সাবজেক্ট নিলেন, একটা ভার্ব নিলেন, নিজে নিজে কোশ্চেন করবেন, প্রথমত হোয়াট এবং হুম দিয়ে, তারপর হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ। করা যাবে না? সম্ভব না? পাওয়া যাবে। গুড। সো এভাবে একটু করতে হবে। সো এটা হচ্ছে রাইটিং এর একটা সাইড, যে কিভাবে শর্ট সেন্টেন্স কে লং করা যায়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায়। এটা প্যারাগ্রাফ রাইটিং, সিভি রাইটিং, রিপোর্ট কম্পোজিশন, বা যে কোনো জায়গায় আপনার লাগবে, প্রয়োজন হবে। এটা গেল একটা কথা। বাট you have admitted in my course for developing your speaking skill. You would like to speak in English professionally. It's your dream, right? Many of you are trying to be a best English speaker. So, and best English speaker. So, what is the actual way, or what is the actual strategy for developing your speaking skill? Why can't we speak in English? What's the actual barrier? Can we find out the actual barrier? If you are able to find out the actual barrier behind speaking, I hope you will be able to solve it, and you will be professional in speaking. So
হ্যাঁ ইউ ক্যান সি। আমি এগুলো কেটে দিই। এটা তো রাইটিং এর একটা সাইড দেখালাম, বাট স্পিকিংটাকে কিভাবে ডেভেলপ করা যায় আমি এবার সেটা নিয়ে একটা কথা আপনাদেরকে কিছু কথা বলি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে বাক্যগুলো আমি এখানে দেওয়া আছে এগুলো তো অ্যাটলিস্ট সবাই বুঝতে পারছেন যে একটা সাবজেক্ট আছে, দেন ভার্ব আছে, দেন এক্সটেনশন। তো এই বাক্যগুলো আমি যদি আপনাকে বলি যে এই প্রত্যেকটা বাক্য কোন টেন্সে লেখা আছে বলতে পারবেন? দেখেন, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের দিকে ফোকাস করতে হয়। ভার্বটা দেখলে টেন্সটা আইডেন্টিফাই করা যায়, টেন্সটা চেনা যায় বা ধরা যায়। তো এই ভার্বগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান প্লাস এক্সটেনশন। সো এর এর ডেফিনেশনটা হচ্ছে কি যে একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে, এটাকে আমরা কোন টেন্স বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ইউনিভার্সিটিতে যায়, তারা গাড়ি চালায়, সে সাঁতার কাটে, সে ছবি আঁকে, সে আহ, ইংরেজি বলে, যাই বলেন না কেন আপনি, এইভাবে সেন্টেন্স গুলো হয়। এখন এইভাবে একটা নির্দিষ্ট টাইমের উপর কথাকে রেখে আপনি কিন্তু এগোতে পারবেন না। আপনি যখন প্র্যাকটিক্যালি কার সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন বা কনভারসেশন করতে যাবেন, এরকম একটা টাইমে কথাকে রেখে এগোনো যায় না। কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। আমরা প্রত্যেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বা ইংরেজি শেখার জন্য টেন্স দিয়ে শেখা শুরু করি, কারণ আমরা জানি যে টেন্স একটা কম্পালসারি টপিক, এটা আমাদের শিখতে হবে। দেখেন, যারা এই পেইড কোর্সে ক্লাস করছেন, আমি কিন্তু এখানে খুবই ধীরে সুস্থে বলছি, অনেক ভালোভাবে বলছি, নেওয়ার চেষ্টা করবেন। ফ্রি ক্লাসে যারা ছিলেন আমি অনেক দ্রুত কথা বলে গিয়েছিলাম, একসাথে অনেকগুলো বিষয় দেখিয়েছিলাম। বাট এখানে আমি চাচ্ছি আমি যতটুকু পড়াবো যতটুকু বলবো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে, এই জন্য বলছি অনেকেই আছেন অনেক বেশি দুর্বল, যারা বিষয়গুলোকে ধরতে পারেন না, নিতে পারেন না, তো তারাও যেন শিখতে পারেন ভালোভাবে। তো যেটা বলছি যে কথার পরিবর্তন বা সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন করার জন্য মূলত আমাকে টেন্স এর ব্যবহার জানতে হয়, টেন্স এর পরিবর্তনটা বুঝতে হয়। আমরা টেন্স শিখি অ্যাজ আ কম্পালসারি টপিক ফর ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই টেন্স মূলত কি? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, যেটা আমি আগেও বলেছি। প্রত্যেকটা ভার্বের, এই যে ইট, প্লে, ডু, গো, ড্রাইভ, ড্র, প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা করে ফর্ম থাকে। এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বস অফ ফর্ম, ফর্মস অফ ভার্ব। এই ভার্বের ফর্মগুলো এক একটা টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন হয়, আর সেই পরিবর্তন হয়েই মূলত কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন হয়। টেন্স 3 প্রকার আপনারা জানেন: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট আছে, ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। যদি 12টা স্ট্রাকচার আপনার জানা থাকে, এরকম একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12টা টাইমে লিখতে পারবেন বা বলতে পারবেন, এই কথাটাকে 12 ভাবে বলতে পারবেন। এইটাই আমাদের দরকার, যে একটা পার্টিকুলার ভার্বকে কতগুলো ওয়েতে, কত দিকে, কতগুলো সেন্সে আমরা নিতে পারি বা বলতে পারি। এটা যারা যত বেশি পারে সে তত বেশি এক্সপার্ট ইংলিশ, আর এটা যে পারে না সে পারে না। কারণ কি? কারণ যখন আপনি প্র্যাকটিক্যালি কনভারসেশন করবেন বা কমিউনিকেশন করবেন, এই জায়গাটারই পরিবর্তন মূলত করতে হয়। কেমন পরিবর্তন করতে হয় এটাও আমি আপনাদের ফার্স্ট ক্লাসে লিখে দেখিয়েছিলাম। যে এ এবং বি, মনে করেন এই দুইজনের ভিতরে কনভারসেশন হচ্ছে। এ এবং বি এরা দুইটা ফ্রেন্ড, একটা জায়গায় থাকে, একটা মেসে থাকে। এ বি কে বলছে যে তুমি কি রাতে খেয়েছো? হ্যাঁ, রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এটা কে বলছে? এ বলছে। কাকে? বি কে। বি বলছে যে আমি খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? আর ইউ ইটিং রাইস নাও? এটা কে বলছে? এ আবার বি কে কোশ্চেন করছে। আবার এ বলছে, মানে সরি, বি এ কে কোশ্চেন করছে। আবার বি বলছে যে আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন খাচ্ছ? এ বলছে যে আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি তো সকালে খেয়েছিলাম, আমি খাবো না এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই যে বাক্যগুলো আপনারা দেখলেন, এই প্রত্যেকটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেই কমন ভার্বটা কিন্তু ইট। এই ইট এর মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু দেখেন, এই খাওয়া কথাটাকে
খাওয়া কথাটাকে আমি কোথাও বলছি EATEN, ইটেন, EATING ইটিং, উইল নট ইট, অথবা ATE এট। এই যে ইট, এট, ইটিং, উইল ইট, এইটা কেন বলছি? এর মেইন রিজন হচ্ছে আমি যখন আরেকজনের সাথে কনভারসেশন করলাম, তখন আমাকে বিভিন্ন টাইমে কথা বলতে হয়েছে। বিভিন্ন টাইম মানে বিভিন্ন টেন্সে। এই জন্যই আমার সেই টেন্সের ফর্মের পরিবর্তন করতে হয়েছে। এখন এই টেন্স মূলত কি? টেন্সের পরিবর্তন মূলত কি? ভার্বের পরিবর্তন, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এই প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। ইট, এর পাস্ট ফর্ম ATE এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং। এইটা জানতে হয়। হ্যাঁ, এইটা আমি আপনাদেরকে শেখাবো, অনেক আছে, আমি শেখাবো। ইটস, এইটা যারা বুঝতে পারে, এটা যারা জানতে পারে, তারা দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। এই ভার্বের ফর্ম না জানলে কখনোই ইংরেজিতে কথা বলা যায় না, কথার পরিবর্তন করা যায় না, স্ট্রাকচার শিখে বসে থাকলে হয় না। হ্যাঁ, ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ড্রোভ। পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন। হ্যাঁ, থার্ড পার্সন হচ্ছে, সরি, D4 হচ্ছে ড্রাইভিং মানে কন্টিনিউয়াস, যেটা থার্ড পার্সন হচ্ছে ড্রাইভস। এইভাবে প্রত্যেকটা ভার্বের, ড্র মানে আঁকা, পাস্ট ফর্ম কি? ড্রিউ। আমরা অনেকে ভার্বের পাস্ট ফর্মটা বুঝি না। হ্যাঁ, আহ, এটা বুঝতে হবে। অনেকের ওয়াজ, ডিড এগুলো দিয়ে সেন্টেন্স করে, যে ওয়াজ ড্র, ডিড ড্র, এরকম বলে। বাট ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, এটা জানি না। এবং এটা না জানার কারণে যখন এই কন্টিনিউয়াস সেন্সে কোনো সেন্টেন্স বা পাস্টের সেন্সে কোনো সেন্টেন্স আমরা বলতে যাই, তখন কিন্তু আমাদের পদে পদে ওই জায়গাগুলো ভুল হয়। হ্যাঁ, তো এই ভুলটা করা যাবে না। DRAW সিট্রাস। সেরকম প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বে। রাইট মানে লেখা, পাস্ট ফর্ম রোট। পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, WRITTEN। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং। থার্ড পার্সন হচ্ছে রাইটস। হ্যাঁ, সো এইভাবে এই যে ভার্বের ফর্মগুলো দেখছেন, এরকম ভাবে এই ভার্বের ফর্ম থাকে। আমি এগুলো আপনাদের শেখাবো। এবং টেন্স যেটা আমরা শিখি, টেন্সের স্ট্রাকচার শিখি। টেন্স এর পরিবর্তন মানে হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। এটা কেন করতে হবে? প্র্যাকটিক্যালি যখন আপনি কারোর সাথে স্পিকিং করবেন, প্র্যাকটিক্যালি যখন কোনো কিছু লিখবেন বা বলবেন, যেটাই করেন না কেন, এরকম একটা স্টেবল পজিশনে ভার্বকে রেখে কখনো এগোনো যায় না। কথা বলার সময় কথার সময়ের পরিবর্তন হয়, আর সেই পরিবর্তন অনুযায়ী টেন্সের পরিবর্তন করতে হয়। টেন্স মানে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, তাহলে একটা কথা কারেক্ট থাকে। আমরা ইংলিশে মূলত কথা বলতে পারি না, এর মেইন রিজনটা হচ্ছে যে কথাটা আমি বাংলায় ভাবতেছি, আমি কারোর সাথে কথা বলতে যাচ্ছি, সেই যে কথাটা আমি কাউকে বলছি বা বলতে যাচ্ছি, সেই অনুযায়ী, সেই টাইম অনুযায়ী ভার্বের যে ফর্মটা, সেইটা আমরা বসাতে পারি না বা জানি না বলেই মূলত আমরা ইংলিশে দুর্বল, আমরা কথা বলতে পারি না। অর্থাৎ ভুল যদি কারো হয়, ভুল বলতে মূলত সবার এই জায়গাটাতেই ভুল হয়, ভার্বের জায়গাটাতে। এটা ঠিক করতে পারলে প্রত্যেকটা বিষয় থেকে আপনি ওভারকাম করতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য মূলত ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে। যেমন হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়। এবার আমি যদি কথার পরিবর্তন করি, অর্থাৎ এই কাজের আমি যদি পরিবর্তন করি, তাহলে কি হিতে কোনো পরিবর্তন হবে না? হি ড্রোভ এ কার, এটা হচ্ছে ড্রাইভের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এর অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, হ্যাঁ, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি, তাহলে এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের, হ্যাঁ, ফর্মের পরিবর্তন হয়ে আমাদের মূলত কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, বা সময়ের পরিবর্তন হয়। হি হ্যাজ ড্রিভেন এ কার। তাহলে দেখেন আমার এখানে 7টা লেখা হয়ে গেছে। এইভাবে যদি আপনার টেন্স জানা থাকে, সর্বোচ্চ 12টা ফর্ম লিখতে পারবেন। অক্সিলারি এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। অর্থাৎ সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার, কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, অর্থের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তনটা হলো কিন্তু ভার্বের ফর্মে। তো যে এই, মনে করেন একটা কথা আপনি ইংলিশে লিখতে যাচ্ছেন বা বলতে যাচ্ছেন, ইনস্ট্যান্টলি সেই টাইম অনুযায়ী, মানে যে টাইমে আপনি কথা বলবেন, সেই টাইম অনুযায়ী যদি ভার্বের সঠিক ফর্মটা আপনি লিখতে পারেন, তাহলে দিন শেষে আপনি ইংলিশ এক্সপার্ট। আপনাকে কেউ আটকাতে পারবে না। আর এই জায়গায় যারা ভুল করে, তারা সব দিনই ভুল করে যায় বা ভুল করবে। তো এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি বললাম, এইভাবে আমার যদি টেন্স জানা থাকে, সর্বোচ্চ 12টা ওয়ে, 12টা টাইমে আমি একটা পার্টিকুলার ভার্বকে লিখতে পারবো বা বলতে পারবো, যেটা দরকার। কিন্তু
এই 12টা ওয়ে, আপনার মনের 12টা টাইম আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। যারা আলাদাভাবে সেন্টেন্স তৈরি করে, অ্যাবিলিটি, পসিবিলিটি, প্রবাবিলিটি, অব্লিগেশন, অর্থাৎ এই যে আদেশ উপদেশ, হ্যাঁ, বা মানা করা, এগুলো সবই হচ্ছে এই মডাল বা সেমি মডাল ভার্ব দিয়ে থাকে। মনে করেন সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে গাড়ি চালাইতো, বলেন তো এটা কোন টেন্স বা কিসের ভিতর যাবে? সে গাড়ি চালাইতো, এই কথাটা বলতে গেলে আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এই জন্যই মডেল পড়তে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো, আবারও বলছি 18, 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এগুলো সম্পর্কে যদি কনসেপ্ট থাকে তাহলে 18 ধরনের সেন্টেন্স করতে পারবেন। মানে একটা পার্টিকুলার ভার্ব, ওই যে ড্রাইভ মানে চালানো, ওই ভার্বটাকে 18টা ওইতে 18 ভাবে 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা দরকার আপনার মনের ভাব প্রকাশের জন্য। তাহলে 12টা টেন্স আর 18টা মডেল, 30টা স্ট্রাকচার যদি কারো জানা থাকে, আমি আগেও বলছি, আপনাকে কেউ আটকাতে পারবে না। যেটাই আপনি ভাবেন না কেন সেটাকে ইংলিশে বলতে পারবেন। তাহলে হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। এই মডেলের বা সেমি মডেলের এর একটা সুবিধা হচ্ছে, এদের পরে যে মেইন ভার্বটা থাকে তার ফর্মের কোনো চেঞ্জ হয় না। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে। আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, এই উড এর মানে হচ্ছে সে গাড়ি চালাতো। ইভেন আমরা এটা দিয়েও বলতে পারি হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু, এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। ড্রাইভ আ কার, সে এইভাবে সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। পরিবর্তনটা কোথায়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য মূলত ভার্বের ফর্মের পরিবর্তনটা বুঝতে হবে। হ্যাঁ, এবং এখানে কি বলছি, টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টার মতো মডেল সেমি মডেল, টোটাল স্ট্রাকচার দাঁড়াচ্ছে কয়টা? 30টা। এই 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য দরকার বা প্রয়োজন। আবারও বোঝেন, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য দরকার বা প্রয়োজন। আর এটা যদি জানা থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে কি বললাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মস অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে টেন্স জানতে হবে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে মডেল অ্যান্ড সেমি মডেলের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে এই টেন্স, মডেল, সেমি মডেল দিয়ে যে সেন্টেন্স গুলো হয়, এদের একটা রিভার্স স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে অবজেক্টটা আগে বসে। এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এই যে 4টা পয়েন্ট আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে বলি, এই 4টা বিষয় সম্পর্কে যদি কারো ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, ভালো একটা ধারণা থাকে, আপনি, আমি আপনাকে বলছি, আপনি 1 মাসের ভিতরেও ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। 1 মাসের ভিতরেও এক্সপার্ট হওয়া সম্ভব বা হওয়া যায়, শুধুমাত্র জাস্ট এই টপিকগুলো সম্পর্কে যদি কেউ জানে। এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা এতটাই গুরুত্বপূর্ণ। তো আপনারা যাই হোক, যারা আহ, কথাগুলো শুনলেন, আমি যেটা বললাম চেষ্টা করবেন। আমি 2টা ওয়ে মূলত দেখাইছি। একটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স বড় হয়, লং হয়, লম্বা করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, সেটা কি করে? ডাবল ইমেজ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারটা। আর এইখানে কি বললাম, যে একটা সেন্টেন্সকে কিভাবে ঘুরানো যায়, বুঝতে পারছেন? মানে কিভাবে টাইমের পরিবর্তনটা করা যায়, সেটা টেন্স দিয়ে, মডেল দিয়ে, সেমি মডেল দিয়ে। সাবজেক্ট থাকবে একই, অবজেক্টও একই থাকবে, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। একটা ভার্বের ফর্ম ব্যবহার করব, টাইমের চেঞ্জ, আরেকটা করব, আরেকটা টাইম, আরেকটা করব, আরেকটা টাইম। সো এটাকে বলে ঘুরানো। সো এই 2টা বিষয় যদি কেউ মনে রাখতে পারেন, তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা হবে না। আর আমার আমার আহ, লেখা যে বইটা আছে, ওই বইটার ভিতরে, দেখি আমার এই ফাইলটাতে আছে কিনা, আছে, এই ফাইলটাতেও আছে। আমি ক্লাস শেষে আপনাদের পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আর এটা আমার লেখা যে বইটা। আরেকটা কথা আমি বলে রাখি, যারা এখনো অনেকেই ফ্রি ক্লাসের ভিতরে আমার বইটা অর্ডার করে ফেলছেন, আমার লাইভ ক্লাস করছেন, যেহেতু আমার ক্লাসই করছেন এবং আমার নিজের লেখা বই,
তো এই বইটা সাথে রাখলে, বইটা যদি আপনার সাথে থাকে, এই ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। এটা কেন আমি বলছি, আমি তো প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পিডিএফ ফাইল দিব, ইন্ডিভিজুয়াল পিডিএফ ফাইল আমি দিব, বাট ইন্ডিভিজুয়াল ফাইল পড়ে যতটা না কমফোর্ট পাওয়া যায়, আপনার কাছে যদি হার্ড কপি একটা বই থাকে, যে বইটাতে প্রত্যেকটা লেসন সাজানো আছে এবং সেই লেসন অনুযায়ী আমি প্রত্যেকদিন লাইভ ক্লাস নিচ্ছি, তো এটা থাকলে আপনার এই ল্যাঙ্গুয়েজ শেখাটা আরো বেশি ইফেক্টিভ হবে। এই দেখেন, একদম ফার্স্ট লেসনে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এই বইটা যারা কাছে রাখতে পারবেন তারা অনেক বেশি, অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি, কারণ আমি যে ক্লাসগুলো নিচ্ছি, লাইভ ক্লাসগুলো বা আপনাদের যে ক্লাসগুলো দেখাচ্ছি, সেগুলোতে সবই এই বই অনুযায়ী আমি আপনাদেরকে পড়াবো, এই সিকোয়েন্স মেনটেন করে আমি আপনাদের পড়াবো। তো এইভাবে যদি আপনারা পড়তে পারেন বা এগোতে পারেন, কাছে একটা হার্ড কপি বই রাখতে পারেন, এতটুকু বলতে পারি আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি সহজ হবে। যদি কেউ পারেন এটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি আমার পেইড কোর্সে ভর্তি হয়েছেন, কোর্স কয়দিন করবেন? 3 মাস, 4 মাস, 5 মাস? শিখতে না পারলে সর্বোচ্চ এরকমই হবে, তার বেশি তো আর না। কিন্তু একটা বই আপনার সারা জীবনে একটা সম্পদ, একটা অ্যাসেট। এটা দিয়ে আপনি আপনার নেক্সট জেনারেশনকেও শিখাতে পারবেন। হ্যাঁ। তো যারা এখনো অর্ডার করেননি, যারা নতুন ভর্তি হয়েছেন, আহ, অনেকে হয়তো টাকা পয়সার প্রবলেম থাকতে পারে, যেহেতু কোর্সে ভর্তি হয়েছেন, তারা 2-4 দিন পরে নেন। বাট যদি পারেন, একটু কষ্ট হলেও যারা পারবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন, তাহলে ল্যাঙ্গুয়েজ শেখাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। এতটুকু বললাম। প্রতিদিন বইটা ডেলিভারি যাচ্ছে, আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা আমার ইনবক্সে, আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা, নাম্বার লিখে জানিয়ে দিলে আমি বই পাঠিয়ে দিব। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ডেলিভারি চার্জ 120 টাকা। সারা বাংলাদেশে টোটাল 620 টাকা দিয়ে এটা আপনি রিসিভ করতে পারবেন। ঠিক আছে। এটা থাকলে আপনার জন্য, আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, এই জন্য দামটাও একটু বেশি, কারণ এখানে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ। বইটার কোয়ালিটি অনেক প্রিমিয়াম। এটা নতুন এডিশন, আগে একটা বই ছিল সেটার দাম কম ছিল, বাট এটা নতুন এডিশন, এই জন্য এটার ভিতরে অনেক কিছু আমি দিয়েছি। এটা বইটা না নিলে আপনারা বুঝতে পারবেন না। এখানে 100+ স্পোকেন রুলস আছে, 10+ রিডিং স্টোরি আছে, 100+ ইংলিশ কনভারসেশন আছে। এই বইটাতে আপনার 1200+ ভোকাবুলারি আছে। এই বইটাতে আপনার, যেটা বলছিলাম কিসের জন্য, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, অ্যাপ্লিকেশন লিখবেন, সিভি লিখবেন, কম্পোজিশন লিখবেন, গ্রাফ অ্যান্ড চার্ট কিভাবে লিখবেন, প্রত্যেকটা বিষয় অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর স্পোকেনের সবকিছু তো আছেই। ঠিক আছে। তো নেওয়ার চেষ্টা করবেন। তো যে কথাটা বলছিলাম, দেখেন, এই যে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আমি এই যে প্রথম ক্লাসের পিডিএফটা দিলে আপনারা এটা ভালোভাবে থ্রোলি রিড আউট করবেন, থিওরির মতো করে জাস্ট এটা পড়ে ফেলবেন। যেমন এখানে বলছে, দেখেন, যে আমরা যখন এই টেন্স এবং মডাল আর সেমি মডাল দিয়ে বাক্য তৈরি করি, এই যে আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল, সাবজেক্টে অবজেক্ট মানে এক্সটেনশন কি স্কুল, পরিবর্তনটা কোথায়, ভিতরে ভার্বের ফর্মে, কোথাও গো বসছে, কোথাও ওয়েন বসছে, কোথাও উইল গো বসছে। এইভাবে আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। এই এই 12টা টেন্স শেষ, মানে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12টা করা যায়। এইবার এইখানে বলছি, ওই আমি যে কথাগুলো আপনাদের বললাম সেটাই, যে 12টি টেন্স এর গঠন জানা থাকলে আমরা এভাবে একটি নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র 12টি টেন্স এর গঠন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। মনের এই সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য আমাদের মডাল এবং সেমি মডালের সঠিক ব্যবহার জানতে হবে। হ্যাঁ। মডাল এবং সেমি মডাল এটা জানতে হবে। যেমন ইংলিশে 18টির মতো মডাল সেমি মডাল আছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমার এই বইটা, মানে আমি যেভাবে লেকচার দিই, আমি যেভাবে কথা বলি, যা বলি আপনাদেরকে, ঠিক সেইভাবেই আমার লেকচার অনুযায়ী সবকিছু সাজানো। এই জন্য বলছি, এটা নিলে আপনার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে। আগামীকাল অনেকগুলো বই যাবে ডেলিভারিতে। যারা অর্ডার করতে চান আজকে রাতে অথবা আগামীকাল আপনারা দুপুরের ভিতরে অর্ডার কনফার্ম করবেন, তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বইটা নিতে পারবেন। একদম আপনার হাতে চলে যাবে, ডেলিভারি ম্যান আপনার কাছে দিয়ে আসবে, কোনো কুরিয়ার সার্ভিসের অফিসেও যেতে হবে না। ঠিক আছে। টোটাল প্রাইস পড়বে 620 টাকা। হ্যাঁ।
এরপর দেখেন এই যে সেই মডেল যে সেন্টেন্স গুলো করা, আই ক্যান গো টু স্কুল, আই কুড গো টু স্কুল, আই মে গো টু স্কুল, আই মাইট গো টু স্কুল, আই উড গো টু স্কুল, ইভেন সবগুলোর অর্থ দেওয়া আছে। তো এইটুকু যদি কেউ পারে, তাহলে জাস্ট তার কি ইংরেজি শিখতে কোথাও সমস্যা হবে? তার শুধু জানা লাগবে কি ওই ভার্বের ফর্মস এবং ভার্বের ভোকাবুলারি, বাংলা অর্থ। তো সেগুলো তো আমি করাবো এখানে। হ্যাঁ, তো এই সেন্সটা ক্লিয়ার করতে হবে এইভাবে। এটা করতে পারলে দ্রুত ইংলিশে কথা বলা যাবে, দ্রুত ইংলিশ এক্সপার্ট হওয়া যাবে। ইংলিশে কথা বলতে গেলে, এক্সপার্ট হতে গেলে প্রথমত যেটা জানতে হবে, যেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে কথাটা আমি আপনাদেরকে বললাম, টাইমটা বোঝা। আমি পারি না কেন, আমি যে টাইমে কথাটা বলতে যাচ্ছি ইনস্ট্যান্টলি সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটা ব্যবহার করতে পারছি না। এখানে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, আমি এটাও আপনাদেরকে বলছিলাম, এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন গেট আপ মানে ওঠা, ওয়াশ মানে ধৌত করা, টেক মানে নেওয়া, অ্যাবলিউশন মানে উজু করা, রিফ্রেশ মানে সতেজ করা, স্টার্ট মানে শুরু করা, কাম ব্যাক মানে ফিরে আসা। এবার বলছে যে উপরের এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে লেখেন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করেন। তো এখানে একজন বলছে মানে আপনি প্রতিদিন কি করেন, আপনার কি বর্ণনা করতে পারবেন? আমি প্রতিদিন এটা করি, ওইটা করি, এখানে যাই, ওখানে যাই। তো সেইটা একজনের একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে যে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে বলার চেষ্টা করব। যেমন সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব বসে, দেখেন এখানে এই যে ভার্ব গুলোকে বোল্ড করে হাইলাইট করা আছে, যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি দাঁত ব্রাশ করি, আমি মুখ ধুই ফজরের নামাজের জন্য, I do some exercise, আমি কিছু ব্যায়াম করি, I refresh myself and take my breakfast, I get ready to go to office or college at 9:30 a.m., I start my work, I take lunch at 2 p.m., after that I come back from office at 5 p.m. তাহলে সাবজেক্ট আই, অবজেক্ট মানে এরপর হচ্ছে আমাকে ভার্ব বসাতে হবে যে কাজটা করি। এই সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকি অংশটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি চলে আসে। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই লার্ন ইংলিশ ফর 1 hour, আই হ্যাভ মাই ডিনার, এখানে হ্যাভ বলতে খাওয়া বোঝাচ্ছে, আমি আমার ডিনার করি, ডিনার খাই 10টার দিকে, দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এখন কি বলছে দেখেন, এখন যদি আমরা সময়টাকে পরিবর্তন করে ভিন্নভাবে আপনাকে প্রশ্নটি করি, তাহলে কিভাবে উত্তর দিবেন? যেটা মূলত আমাদের স্পিকিং এর সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে সঠিক সময়কে মেনটেন করে টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে কথা বলা। অর্থাৎ আমি যদি এখন এমন মানে আমার প্রশ্নটি যদি এখন এমন হয় যে গতকাল সারাদিন কি করেছিলেন, অথবা আপনার গতকাল কালের কর্মকাণ্ডগুলো বর্ণনা করতে হবে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, অর হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, আমি যদি এরকম বলি, আপনি কিভাবে বলবেন? তখন আপনাকে এই স্ট্রাকচার মেনটেন করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এখন এইখানে যে ভার্ব গুলো আছে, এই সবগুলো ভার্বের কি ভার্ব টুটা আপনি জানেন? এই গেটের পাস্ট ফর্ম গট, ওয়াশড, টুক। হ্যাঁ, এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। তো এইটা জানতে হবে। যেমন এখানে কি বলছে দেখেন, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, তাহলে এইখান থেকে যে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। বাংলা কি? উঠেছিলাম। আমি যখন বলছি আই গেট আপ, আমি উঠি, যখন বলছি গট আপ, উঠেছিলাম। দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উযু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 a.m. I started my work. I took lunch at 2 p.m. and came back from office at 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। Then I spent some time with my family and learned English for 1 hour. I had my dinner. এখানে ছিল I have my dinner। আর এটাতে কিন্তু I had my dinner। অর্থাৎ আমি আমার ডিনার করেছিলাম at 10 p.m. Then I went to bed for sleeping at 11 p.m. So it was my yesterday activities। তাহলে যখন অতীতের কথা বলতে হচ্ছে, তখন কি করা হচ্ছে? সাবজেক্টে চেঞ্জ হচ্ছে না অবজেক্টে চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জটা হচ্ছে ভার্বে। সাবজেক্টকে আমি এরপর ওই অতীত অনুযায়ী আমি যদি ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে পারি, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে।
সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল সারাদিন কি করবেন, আর হোয়াট উইল বি ইউর টুমরোজ অ্যাক্টিভিটিস, তখন ফিউচারে কথা বলতে হবে যে আমি এইটা করব, ওইটা করব, এখানে যাব, ওর সাথে দেখা করব। যেমন আই উইল ব্রাশ মাই টিথ, I will wash my face and take ablution for further prayer. I will do some exercise. I will refresh myself and have my breakfast. I will get ready to go to office. I will start my work. I will have my lunch. I will come back from office at 5 p.m. I will spend some time with my family. I'll learn English for 1 hour. I'll have my dinner at 10 p.m. I'll go to bed for sleeping at 11 p.m. So it will be my tomorrow's activities. So এইভাবে ভার্বের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। এগুলো আমি এক এক করে আপনাদের দেখাবো, করাবো। এই যতটুকু আইডিয়া দিলাম যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কি কি বললাম, এই পিডিএফ ফাইলটা ভালোভাবে পড়বেন, রেকর্ডেড ক্লাসটা একবার দেখবেন। যদি আপনি কনসেপ্ট বা আইডিয়াটা বুঝতে পারেন, দেখবেন আপনার আর কিছু লাগবে না, ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার কাছে। এবং আমি বলছি শুধুমাত্র ধৈর্য হারাবেন না, কোঅপারেট করে চলেন, আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, রুটিন অনুযায়ী আপনাদের আগামীকালও ক্লাস আছে। আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আমি একটা রুটিনের চার্ট আপনাদের দিয়ে দিব। তো আগামীকালও সেম টাইমে আপনারা পেইড কোর্সের ক্লাসে জয়েন করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আমি রেকর্ড পিডিএফ ফাইল দ্রুত দিব।